সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের যে অঙ্কগুলো রয়েছে, যেগুলো এনএমএসে এবছর এসেছে, তো সেই অঙ্কের প্রশ্নগুলো তোমাদের তো দেওয়া হয়নি, তো এর অ্যান্সারগুলো আমি তোমাদের বলে দিচ্ছি কোনটা কি হবে। তো মোটামুটি জাস্ট হালকা করে একটু এক্সপ্লেন করব, বেশি এক্সপ্লেন করছি না। ঠিক আছে, দেখে নাও। প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্ন হলো এক্স সরি এক্স অক্ষে প্রতিফলনের জন্য এ এ বিন্দু আছে -7,10, এর বিম্ব বি। ঠিক আছে, ভালো করে যদি এটা বোঝার চেষ্টা করো, জিনিসটা অনেকটা এরকম হয়। ধরো আমি এটাকে এক্স অ্যাক্সিস দিলাম, আর এটা ধরো ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, ওয়াই ওয়াই ড্যাশ হলো। এবার এক্স অক্ষের প্রতিফলনের জন্য বলছে -7,10। দেখো এই যে -7,10, এটা এ বিন্দু বলেছে, তো -7,10 বিন্দুটা কোথায় অবস্থান করবে? এখানে বাম দিকে -7 আর ওপরে হচ্ছে 10 হয়ে গেল। এবার বলছে এ এর বিম্ব হচ্ছে বি বি। ঠিক আছে, এ এর বিম্ব কোথায় আসছে? বি হচ্ছে, তাই তো এক্স বরাবর। তাহলে এক্স বরাবর এ এর বিম্ব যদি বি হয়, তাহলে বি বিন্দুটা আমাদের নিচে চলে আসবে। তো নিচে যদি হয় সেটা কত হবে? সেটা কিন্তু -7,10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, -7,10 হয়ে যাচ্ছে। এবার দেখো, এবার কি বলছে যে ওয়াই অক্ষে প্রতিফলনের জন্য বি এর বিম্ব সি। তাহলে ওয়াই অক্ষের প্রতিফলনের জন্য বি এর বিম্ব কী বলছে? সি। তাহলে বি এর বিম্বটা সি এখানে তৈরি হবে। তো এখানে যদি হয়, দেখো এখান থেকে আমাদের এইটুকুনি যদি বলি, বি বিন্দুর মানে এই যে ওয়াই অ্যাক্সিস থেকে বি বিন্দুর দূরত্ব কত? এটা অবশ্যই 7 একক। তাহলে এখান থেকে আমাদের এটা 7 একক হচ্ছে, এখান থেকে এই ডিস্টেন্সটা। ঠিক আছে, আবার ওপর থেকে নিচে যদি দেখিস 10 একক, তাহলে এটা 10 একক। কিন্তু আমরা যদি এই বিন্দুতে যাই, আমাদের কি হবে? ধরো আমরা যদি এই মূল বিন্দু থেকে এটা প্লাস, প্রথমে প্লাস হয়, তারপরে হচ্ছে মাইনাস, তাহলে 7, -10 হয়ে যাবে তৃতীয় পাদে সবসময়। আচ্ছা, এখানে একটা ভুল করেছি, এই যে বিতে কিন্তু -10 হবে, মানে -7 -10। ঠিক আছে, আর সিতে কী হচ্ছে? তাহলে 7, অপশান সি হবে, সরি বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে একের হয়ে যাবে অপশান বি। যারা অপশান বি করেছে সঠিক হয়ে যাবে 7, -10। ঠিক আছে, আর দুইয়েরটা দেখো, বলছে যে x² x³ আর x⁵ এর গসাগু কত হবে? গসাগু মানে সব থেকে ছোটোটা হয়ে যাবে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, শুধু এক্স। ঠিক আছে, পরেরটা দেখো, তিনেরটা কী হবে? এক্স ও ওয়াইয়ের গসাগু এবং লসাগু বলেছে HL, আবার এক্স প্লাস ওয়াই সমান হবে বলছে H+L। তাহলে H³ + L³ কত হবে? তো এখানে অ্যাকচুয়াল এক্স ওয়াই সমান কী হয়ে যাচ্ছে? HL হয়ে যাচ্ছে, কারণ গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটোর গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। আবার দেখো x+y সমান বলে দিয়েছে যে H+L। তো এখান থেকে আমরা সহজেই বের করতে পারি যে a³ + b³ মানে কি? a + b তার হোল কিউব। ঠিক আছে, a + b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a + b। এটা অ্যাকচুয়াল করারই দরকার নেই, আমাদের অ্যান্সার কিন্তু এই অপশান এ হয়ে যাবে। ঠিক আছে, কারণ H+L এর জায়গায় আমরা x+y বসিয়ে দিতে পারি, +3 ইন্টু আবার HL এর জায়গায় আমরা xy বসিয়ে দিতে পারি, আবার x+y বসিয়ে দিতে পারি। তার মানে আলটিমেটলি x³ + y³ অপশান এ হবে সঠিক অ্যান্সার। যারা যারা এ করেছো ঠিক করেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, এখানে আবার তোমাদের ঘড়ির অঙ্ক দিয়ে দিয়েছে। ঘড়ির অঙ্ক সমাপতিত হবে। দেখো 6টা থেকে 7টার মধ্যে কোন সময়ে ঘড়ির মিনিট এবং ঘন্টার কাঁটা দুটি সমাপতিত মানে হলো একটার উপরে আরেকটা ল্যাপস হয়ে যাবে। মানে একটা ধরো ঘড়ির কাঁটা, এখানে আমি বলছি ধরো 6টা থেকে 7টা বলেছে, তাই তো? এটা ধরো 6টা, এটা 7টা, তাহলে মানে 6টার থেকে 7টার উপরে ঘন্টার কাঁটাও এখানে হবে, আবার মিনিটের কাঁটাও এখানে হবে, মানে একটার উপরে আরেকটা ল্যাপস হয়ে যাবে, একটার উপরে আরেকটা এরকম অবস্থান করবে, অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। ঠিক আছে, তো 0 ডিগ্রির ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা আছে, যে 12/11 ইন্টু 5x ± 0 করে দেবো। তাহলে 0 তো 0ই হচ্ছে, তাহলে 12/11 ইন্টু 5 গুণ এক্স মানে হচ্ছে এই যে প্রথম যেটা 6টাকে আমরা ধরবো। তাহলে 5 6 30, 3 12 36, 360/11 করবে তোমরা, তোমাদের অ্যান্সার চলে আসবে অপশান বি। ঠিক আছে, 6টা বেজে ওটাকে তোমাদের করতে হবে সবসময়, যেটা প্রথমে দেওয়া থাকে 6টা বেজে, 6টা থেকে 7টা, তো তাহলে 6টা বেজে হয়ে যাবে। আচ্ছা, একটু ধীরে কথা বলি। তাহলে অপশান বি হয়ে যাবে, 4-এর কী হবে? অপশান বি। আচ্ছা, 5-এরটা দেখো, 5-এরটা তোমরা অবশ্যই এটাকে যদি ক্যালকুলেশন করতে যাও মাথা খারাপ হয়ে যাবে। এটাকে তোমাদের কী করতে হবে? এটাকে বলছে যে এত যার দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমাদের কী করতে হবে? এটা ভাগশেষ উপপাদ্য,
অর্থাৎ ধরো ফার্স্টের অপশানটা আমরা কীভাবে চেক করবো, এক্স মাইনাস সিক্স সমান 0, তাহলে এক্স সমান 6, এক্সের মান 6 দিয়ে চেক করো, এক্সের মান এখানে 6 বসিয়ে দাও, তাহলে 6 বিয়োগ 3, 6 বিয়োগ 5, 6 বিয়োগ 7, 6 বিয়োগ 9, বিয়োগ 9। প্রথমটা কত আসছে, 6 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 3, গুণ, তারপরটা দেখো 1 আসছে, তারপরটা 6 থেকে 7 মানে -1 আসছে, তারপরটা কত আসছে -3 হয়ে যাচ্ছে, বিয়োগ 9। এবার দেখো এখানে 3 3 আর হচ্ছে 3 3 9, মাইনাস হচ্ছে প্লাস, 9 বিয়োগ 9 মানে 0। তার মানে কি হবে, অ্যান্সার অপশান এ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেহেতু এক্স সমান 6 পাচ্ছি, তার মানে এক্স মাইনাস 6 সমান 0, এটা অপশান এ হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, বলছে এক্স একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ঠিক আছে, আর বলছে কি এক্স টু দি পাওয়ার, সেটা তো বোঝাও যাচ্ছে না কি লেখা, কোয়েশ্চেনটা কোথায় গেল, 6, আচ্ছা এক্স টু পাওয়ার এক্স টু পাওয়ার এক্স সমান বলছে যে 2 টু দি পাওয়ার 2048, ঠিক আছে। এটাকে কিভাবে সলভ করতে হতো, এখানে বলছে 3 অঙ্ক বিশিষ্ট হতে হবে, মানে এক্সও 3 অঙ্ক, আবার এই এক্সটাও 3 অঙ্ক বিশিষ্ট হবে। এখানে আমরা কি করতে পারি, ধরো 2 টু দি পাওয়ার আমরা লিখছি যে 2048, একে আমরা লিখতে পারি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1024, তাই তো, তার মানে 4 টু দি পাওয়ার 1024। এবার দেখো 4 এর স্কোয়ার করলে কত হবে, আবার এখানে 2 আমরা কমিয়ে নেব, তার 5 দুগুণে 10, 2 একে 2, 2 দুগুণে 4, 512, তাহলে 16 টু দি পাওয়ার কত, 512, আবার 16 স্কোয়ার করে দাও, তাহলে ওখান থেকে 2 কমবে, মানে 2 ভাগ হয়ে যাবে, কত হবে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এটা কোন অঙ্কটা করছি, হ্যাঁ ঠিকই আছে, তাহলে এটা করতে হচ্ছে 16 16 256, আচ্ছা এটা 2 হয়ে যাবে, এটা কত হচ্ছে 256 হয়ে যাচ্ছে, এখানে 2 দুগুণে 4, 256, তাহলে দেখো 256 টু দি পাওয়ার 256, তার মানে কি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স হয়ে যাচ্ছে, তাই না, এক্স টু দি পাওয়ার এক্স মানে কি 256 টু দি পাওয়ার 256 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, এবার আমাদের বলেছে যে এক্স এর অঙ্কগুলির সমষ্টি কত, তাহলে এক্স এর মান আসলো আমাদের কত, এক্স এর মান আসলো 256, এবার ডিজিটগুলোকে যোগ করলে কত হবে, 5 2 7, 7 8 6 13 হয়ে যাচ্ছে, অপশান ডি হবে, ঠিক আছে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরেরটা দেখো, 7এরটা কি বলছে, 50 জন লোক, আচ্ছা এটাকে মুছে দিই, 50 জন লোক কি বলছে, 50 জন লোক 10 দিনে 25 একর জমি চাষ করতে পারে, তাহলে কতজন লোক, এটা জিজ্ঞাসা চিহ্ন, কতজন লোক 50 একর জমি 20 দিনে চাষ করবে, তাহলে আমাদের কাজ কোনটা, ওয়ার্ক হলে এটা, এত একর জমি চাষ করবে, এটা কাজ। তোমাদের আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম, তাই তো, শুধুমাত্র কাজটাকে আমরা নিচে রেখে দেবো, সমান এটাকে ধরলাম জিজ্ঞাসার জন্য এক্স ধরলাম 20/50, দেখো 25 দিয়ে 50কে কাটলে 25 দুগুণে 50, 2 দিয়ে 20কে কাটলে 10 দুগুণে 20, 10 10 কেটে দাও, এক্স সমান 50 হয়ে যাচ্ছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8, আচ্ছা 8-এর হলো সব থেকে বেস্ট হলো, বলছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কত, তা আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব। এবার ক্ষেত্রফল দেখো কি আছে, এখানে এম স্কোয়ার আছে আর এখানে দেখো এম আছে, তাহলে একটা এম কেটে দিলে এখানে এম পড়ে থাকবে, সবগুলোতে একটা করে অপশান এম আছে, ঠিক আছে, তাহলে এটা ফ্যাক্টর কিছুই না, এটা দিয়ে আমাদের কাজে লাগছে না। এবার দেখো বাকি এই যে দৈর্ঘ্যের বাকি অংশটা, এর সাথে আমরা যদি এই অপশানগুলোর বাকি অংশ কোনো একটা গুণ করি, তাহলে আমাদের এই যে ওপরের এটা ক্ষেত্রফলের অংশটা চলে আসবে। তো এখানে দেখো এক্স ইন্টু মানে এক্স মাইনাস এ মাইনাস 1/a+1, এর সাথে যদি আমরা অপশান এটা দেখো এক্স মাইনাস a+1/a-1 যদি গুণ করে দিই, তাহলে কিন্তু ওই পার্টটা আমরা পেয়ে যাব, ঠিক আছে, ওই পার্টটা আমরা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পেরেছো, এটাকে তোমরা গুণ করলেই পেয়ে যাবে, অসুবিধা হবে না। একটা জিনিস দেখো মাথায় আমার রাখতে হবে কি, এখানে 1 আছে, 1 কখন আসা সম্ভব,
এই যে a মাইনাস ওয়ানের সাথে আমি যদি মানে এর অনন্যক দিয়ে গুণ করি, ধরো এখানে আছে কি, এখানে আছে তোমার a মাইনাস ওয়ান বাই a প্লাস ওয়ান, তাহলে এর অনন্যক কী হবে a প্লাস ওয়ান বাই a মাইনাস ওয়ান, মানে এর অনন্যক দিয়ে যদি আমি গুণ করি তাহলে তো আমার ওয়ান আসবে। তাহলে সেই হিসেবে এই দুটোকে তুমি গুণ করো, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশান এ। ঠিক আছে, আমি আর করালাম না। আচ্ছা নেক্সট, পরের প্রশ্ন দেখো, নয়ের প্রশ্নটা দিয়েছে কীরকম করে, নয়ের ছবিটা ঠিক এরকম করে দিয়েছে, এরকম করে দিয়েছে, তাই তো। আচ্ছা এখানে জাস্ট কী করতে হতো, এই যে এটাকে না বর্ধিত করে দিলেই অঙ্কটা তোমাদের হয়ে যাওয়ার কথা। এটাকে একটু বর্ধিত করে দাও তাহলেই হয়ে যাবে। এটা কত 115 ডিগ্রি, এটা হচ্ছে এক্স ডিগ্রি বলেছে, আর এটা হচ্ছে 30 ডিগ্রি, তাই তো। এবার দেখো এটাকে যদি আমরা বর্ধিত যেই করলাম, তাহলে এই অ্যাঙ্গেলের সাথে এই যে অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কী হবে, সমান হয়ে যাবে। কারণ দেখো এই যে এই দুটো সমান্তরাল, মানে ধরো এস আর হচ্ছে কিউপিকে বর্ধিত করলাম, তাহলে এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে সমান্তরালের কিউ আর, এটা ধরো টি, আর টি, এটা হচ্ছে ছেদক, আর টি কী হচ্ছে, ছেদক হয়ে যাচ্ছে, তাহলে ছেদকের একই পাশে আমাদের সেম কোণ উৎপন্ন হবে, মানে একান্তর কোণ আর কি, অনুরূপ কোণ, একই পাশে তো অনুরূপ কোণ উৎপন্ন হবে। তাহলে এই যে কোণটা আমরা পাচ্ছি এটা হচ্ছে 115 ডিগ্রি, এটা 115 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো আবার এটা একটা ত্রিভুজ বলতে পারি, ত্রিভুজের এটা একটা বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ কী হবে, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ 115 যোগ 30 করে দাও, অ্যান্সার চলে আসবে 145 ডিগ্রি। ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা এখানে দুটো কি রেখেছে, এক্সের মান বলেছে 1 মিনিট। এই দেখো এই জিনিসগুলো না মানে একটু একটু করে এমনভাবে দিয়ে দেয়, এখানে বলছে যে এক্স সমান কত। এবার দেখো এখানে এখানে কী দেওয়া আছে, এক্স ডিগ্রি দেওয়া আছে, তাই না। তাহলে এক্স যেহেতু ডিগ্রি অলরেডি দেওয়া আছে, তাহলে এক্সের মান শুধু আমরা মানটা বসাবো, তাহলে এক্স সমান হয়ে যাবে 145, আর ডিগ্রি তো দেওয়াই আছে, তাহলে শুধু 145 মানে অপশান এ, কোনো যুক্তি হয় না এটা। আচ্ছা যাই হোক, অপশান এ হয়ে যাবে, এতটুকু ঘাবড়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে। নেক্সট দেখো এখানে কিন্তু তোমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার, তোমরা কিন্তু এখানে 50-50 নিয়ে ক্যালকুলেশন করতে পারো। ধরো কেউ জানে না যে এটার অ্যান্সার কী হবে, এবার তুমি দেখছো যে এখানে এক্স ডিগ্রি আছে, তাহলে তোমাকে এক্সের মান বসাতে হবে, তার মানে শুধু সংখ্যা, তার মানে হয় অপশান এ হবে, না হলে অপশান সি হবে। মানে তোমাকে একদম, তুমি যদি এইটুকুনিও জানো তাহলে কিন্তু এ আর সি এর মধ্যে তুমি নিশ্চয়ই করে আসবে। দেখেছো, ট্রিক্স কিন্তু অনেক রকমভাবে খাটানো যায়। তাহলে এ আর সি এর মধ্যে তোমার যদি দুটো অপশানের মধ্যে একটা আন্দাজে করলে মোটামুটি হওয়ার সম্ভবত 50% আছে, কিন্তু চারটের মধ্যে একটা করা মানে পার্সেন্টেজটা তো কমে যাচ্ছে। 10 অঙ্ক, এই অঙ্ক তোমাদের অনেকবার আমি করিয়েছি, আমি বলে দিয়েছি এগুলো কীভাবে হয়। ঠিক আছে, তো এখানে আছে 3 স্টার 5 আছে, আবার এটা আছে 0। এটা যদি ঠিকঠাক ক্যালকুলেশন করো অবশ্যই পারার কথা। প্রথমে দেখো এখানে কি আছে, 2a প্লাস বি বাই এ প্লাস 2b, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের এ ধরে নেব, এটাকে আমরা বি ধরে নেব। তাহলে 2a মানে কত হচ্ছে, 3 দুগুণে 6 যোগ 5 বাই এ মানে কত 3 বিয়োগ 2b মানে 5 দুগুণে 10, কত হচ্ছে 11 বাই, আচ্ছা নিচেটা প্লাস আছে না, 13, 11 বাই কত হচ্ছে 13 হয়ে গেল। এবার এর সাথে আবার স্টার দেওয়া আছে কত, 0 দেওয়া আছে। এবার আমরা এটাকে আবার প্রথমটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, আবার ক্যালকুলেশন করো। তাহলে 2a মানে এটার সাথে যদি 2 গুণ করি, 11 দুগুণে 22 বাই 13 হয়ে যাচ্ছে, যোগ 0, আর কি হবে a প্লাস 2b, তাই তো। a মানে কত 11 বাই 13 প্লাস 2b, 2 ইন্টু 0। তাহলে এই ক্যালকুলেশন আমাদের কি হবে, এখানে 13 কাটবে, 11 দুগুণে 22, 2 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 2 হয়ে যাবে, বা তোমরা উল্টে দাও ঠিকঠাক করেও 2 অ্যান্সার আসবে। নেক্সট অপশান সি, সরি এটা অপশান ডি হয়ে গেল। তারপরে 11 প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 11 বলছে যে এক্স সমান দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে, জেড সমান দেওয়া আছে, বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো অলরেডি আমাদের একটা সূত্র আছে,
যে হাফ ইন্টু কী আছে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আছে। তাহলে হাফ ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স মাইনাস ওয়াই আর কি। তো 999 থেকে 997 2, তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার যোগ বি মাইনাস সি, দেখো এটা মাইনাস এটা মানে কত 1 স্কোয়ার যোগ পরটা এ মাইনাস সি মানে হচ্ছে 3 মাইনাস 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার আর কি, একই ব্যাপার, 9 হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো 2 দুগুণে 4 1 9, 9 10 4 14 হয়ে যাচ্ছে, তাহলে হাফ ইন্টু 14 মানে কত 7, অপশান ডি হয়ে যাবে। ঠিক আছে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো 12টা স্টার যখনই দেওয়া থাকছে আমাদের স্টারগুলোর সমষ্টি টোটাল 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে বাকিগুলোর যোগফল বের করলেই হয়ে যাচ্ছে। 30 আছে, 32 আছে, 39 আছে, আর কত আছে 31, 9কে 10 2 12 দিয়ে হাতে আছে 1, 3 4 12 13, 132, 132 মাইনাস করে দাও 48 ডিগ্রি, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার 12টা। নেক্সট দেখো 13 বলছে কমলবাবু তার সম্পত্তি তার ছেলে এবং মেয়েকে ভাগ করে দেন 2:3 অনুপাতে। বলছে মেয়ে যদি ছেলের চেয়ে শতকরা কত বেশি পাবে। তাহলে এখানে ছেলে দেখো 2 অংশ আর মেয়ে হচ্ছে 3 অনুপাতে আছে। মেয়ে ছেলের চেয়ে শতকরা কত বেশি সম্পত্তি পায়, কার চেয়ে, বারবার করে বলেছি যে কার চেয়ে, ছেলের চেয়ে মানে ছেলেটাকে আমাকে নিচে রাখতে হবে। ছেলের টাকাটা কত 2 টাকা, আর কত বেশি, ছেলের থেকে মেয়ের টাকা 1 টাকা বেশি, গুণ 100 মানে 50% হয়ে যাবে। ঠিক আছে, 50% হয়ে যাবে। তোমাদের এই যে তুল্য ছাড়ের অঙ্ক আমি করেছি, তুল্য ছাড়ের অঙ্ক কি, তুল্য ছাড়ে কি বলেছিলাম তোমাদের যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 মাইনাস এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্ট করতে। তো এখানে কত হচ্ছে 20 যোগ 50, তাই তো? তাহলে 20 যোগ 50 করলে কত হচ্ছে 20 যোগ 50 বিয়োগ 20 গুণ 50 বাই 100 করে দাও, 0 0 কেটে দাও, এটা হচ্ছে 70 যোগ 70 বিয়োগ 10 মানে 60%। এখন দেখো তাহলে এক্স সমান কত হবে, এখানে বলছে X%, যদি তুল্য ছাড়টা আমাদের X% হয় তাহলে এক্স সমান কত হবে, তাহলে এক্সের মান হচ্ছে 60, শুধু 60। দেখো এখানেও কিন্তু তোমাদের জাস্ট একটু ট্রিক্স খাটালে কিন্তু হয়ে যায়, মানে তুমি যদি অঙ্কটা নাও করতে পারো তোমার কিন্তু অপশান এ আর সি এর মধ্যে কনফিউশন থাকার কথা। ঠিক আছে, A/C এই দুটোর মধ্যে তোমার কনফিউশন মানে 50% কিন্তু চান্স আছে তোমার হয়ে যাওয়ার, অ্যান্সার 50% হতে পারে নাও হতে পারে, কিন্তু 4টে অপশানের মধ্যে তো হয় না। তাহলে এটাও কিন্তু একটা ট্রিক্স, হিসাব মতো জানতে হবে জিনিসগুলো। নেক্সট 15টা দেখো 2 টু দি পাওয়ার কত আছে 500, 3 টু দি পাওয়ার 300 আছে, 5 টু দি পাওয়ার 200, এটা সোজাই ছিল। আমরা ধরো 2 টু দি পাওয়ার কত করবো, তাহলে 2 টু দি পাওয়ার ধরো 5 হোল টু দি পাওয়ার 100, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 100, 5 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 100, ব্যাস হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 টু দি পাওয়ার 100, এটা 27 টু দি পাওয়ার 100, 25 টু দি পাওয়ার 100। তাহলে বুঝতেই পারছো এখানে 32টা বড়, তারপরে 27, তারপরে 25, তাহলে অ্যান্সার কী হবে, অপশান দেখো এ হয়ে যাবে। কারণ কি, মানে এখানে হিসাব মতো এটা 2 3 4, 2 সব থেকে বড়, তারপরে 3এরটা, তারপরে 5এরটা, 2 3 5, ঠিক আছে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কী বলছে দেখো, বলছে একটি ট্রেন x কিমি পথ 40 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে যায়, পরে 60 কিলোমিটার পথ 60 কিমি পার ঘন্টা দ্রুতিতে ফিরে আসে। যদি তার গড় দ্রুতি 48 কিমি পার ঘন্টা হয় তবে এক্সের মান কত। দেখো এক্স বলতে কি, ধরো ডিস্টেন্সটাকে এক্স ধরেছে, তাই তো? আমরা একটা কাজ করি, প্রথমে এই যে x কিলোমিটার যেতে তার এক্সের একটা মান ধরে নিই, অপশান টেস্ট করো। ধরো এখানে 120 ধরছি আমি, তাহলে এক্সের মান অর্থাৎ এই ডিস্টেন্সের মান যদি আমরা 120 ধরি, তাহলে যেতে তার গতিবেগ কত, যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 40, তার মানে সময় লাগছে তোমার 3 ঘন্টা। আবার আসার সময় তার 60 কিমি পার ঘন্টা গতিবেগ, তাহলে 100 কিলোমিটার মানে হচ্ছে তোমার
2 ঘন্টায় চলে আসছে, ঠিক আছে। টোটাল কত? 5 ঘন্টায় সে যাওয়া আসা মিলে 5 ঘন্টা হয়ে যাচ্ছে। এবার আমরা গড় গতিবেগের ক্যালকুলেশনটা করি। গড় দ্রুতি কত আছে? 48 দেওয়া আছে। আচ্ছা, গড় দ্রুতি টোটাল গড় দ্রুতি মানে কি? তার মানে যাচ্ছে প্লাস আসছে, তার মানে এখান থেকে এখানে যাচ্ছে আবার আসছে, তার মানে টোটাল দূরত্ব অতিক্রম করছে কত? 120 মানে 240। 240 কাটাকুটি করো, 5। এখানেও দেখো 5 ঘন্টা, এখানেও 5 ঘন্টা, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 120 কিলোমিটার হয়ে যাবে। 17 নম্বর দেখো, 17টা কী বলছে? বলছে যে 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনককে সমান 8টি ছোট ঘনকে কেটে ফেলা হলো, ঠিক আছে। তাহলে 8টি ঘনকের মোট তলের ক্ষেত্রফল কত হবে? এটা একটা ভালো প্রশ্ন, যে তবে তোমাদের জন্য একটু বলতে হবে যে একটু তো টাফ আছেই। আচ্ছা দেখো, ঘনক যদি হয়, ঘনকের বাহু যদি দেওয়া থাকে, তাহলে ঘনকের আমরা আয়তন বের করে নেব। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে 12 গুণ 12 গুণ 12, ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আচ্ছা, হয়ে গেল এবিসি। এবার বলছে 8টা সমান ভাগে ভাগ করছে, তাহলে এক একটা ভাগের আয়তন কত হবে? যদি একটা পুরো ঘনককে 8টা ভাগ ভাগ করে, তাহলে এক একটা ভাগ কত করে হবে? ভাগ 8 করে দিলাম, তাহলে 4 দুগুণ 8, 3 4 12, এটা কাটলে 6 দুগুণে 12, তাহলে 12 ইন্টু 3 6 18, কত হচ্ছে? 8 12 96, 6 হাতে আছে 9, 12কে 12 আর 9 21, 216 হয়ে যাচ্ছে। এখন দেখো, এই যে ছোট যে ঘনকগুলো রয়েছে, সেই ছোট ঘনকগুলোর আয়তন হয়ে যাচ্ছে 216। তাহলে আয়তন যদি 216 হয়ে যায়, তার মানে ছোট ঘনকগুলোর বাহু কত হবে? কিউব রুট অফ 216, 216 কিউব রুট মানে হচ্ছে 6 পেয়ে গেলাম। এবার দেখো, যদি আমরা 6 পেয়ে যাই, এক একটা বাহু যদি 6 করে পাই, তাহলে এই যে ছোট ছোট ঘনকগুলো আছে, তার বলছে মোট তলের ক্ষেত্রফল কত। এবার দেখো, এক একটা তলের ক্ষেত্রফল হচ্ছে, আমাদের সূত্র কি? তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু 6 ইন্টু বাহু স্কোয়ার 6x স্কোয়ার, অর্থাৎ 6 ইন্টু 6 স্কোয়ার। তাহলে কত হচ্ছে এটা? 6 গুণ 6 স্কোয়ার মানে 6 6 36, মানে 6-এর কিউব হয়ে যাচ্ছে। 6-এর কিউব মানে কত? 216 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে তার একটা যে ঘনক, ছোট ঘনক, সেই একটা ছোট ঘনকের টোটাল যে আয়তন, সেটা হয়ে যাচ্ছে, মানে তলের যে ক্ষেত্রফল, সেটা হয়ে যাচ্ছে 216। এবার টোটাল কতগুলো ঘনক আছে? 8টা ঘনক আছে, তাহলে 8টা ঘনকের মোট ক্ষেত্রফল কত হবে? 6 8 48, 8 হাতে আছে 4, 8 থেকে 8 4 12, 2 হাতে আছে 1, 8 2 16 1 17, 1728। অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, 18টা দেখো, কোনো সমকোণী ত্রিভুজের, কোনো একটা সমকোণী ত্রিভুজের বলছে যে লম্ব বাহু দুটির দৈর্ঘ্য, লম্ব বাহু মানে কি? যারা মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে দুটো বাহু রয়েছে আর কি, ধরো এটা হচ্ছে 300 ধরো, আর এটা হচ্ছে 400, তাহলে অতিভুজের ওপর লম্ব উচ্চতাটির দৈর্ঘ্য কত? তো এই যে এটা হচ্ছে আমাদের ধরো এ বি সি, ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, তো এসি এর উপর যদি একটা লম্ব টানা হয়, ঠিক আছে, ধরো আমি বিডি একটা লম্ব টানছি এসি এর ওপরে, সেই লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে দেখো, আমাদের প্রথমে আমরা এসিটাকে বের করে নিই, যে অতিভুজ সমান কী হবে? রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে 300 স্কোয়ার মানে হচ্ছে 300 গুণ 300, তার মানে 9-এর পরে 4টে শূন্য হবে, আর 4 স্কোয়ার 4 4 16, তারপরে 3 আরও 4টে শূন্য হবে, 4 4 3 3 9, 9-এর পরে 4টে শূন্য, আর 4 স্কোয়ার 4 4 16, 16-এর পরে আরও 4টে শূন্য, তাহলে এটা 16টা আরও এইদিকে বসবে, তাই তো। 16টা হয়ে যাবে এই পাশে, 1 6 1 2 3 4, যোগ করলে কত হচ্ছে? 25, এরপরে 4টে শূন্য, তার মানে এর রুট করলে কত হবে? 500 হয়ে যাবে, 5 5 25, 500 হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 500, ঠিক আছে। আচ্ছা, এবার একটুখানি মুছে দিচ্ছি, এখানে 500 হয়ে গেল। এবার দেখো, আমাদের এই যে ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু 400 ইন্টু 300, এটা হয়ে গেল ক্ষেত্রফল। আবার
আমরা যদি এই যে অতিভুজের সাপেক্ষে যদি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে সেটাও তো এইভাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারি। হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, এসি হচ্ছে 500 ইন্টু উচ্চতা হচ্ছে এডি, এডিটাকে আমি ধরো এইচ ধরে নিলাম, তাহলে হাফ হাফ বোথ সাইড কেটে গেল, 0 0 0 0 কেটে দাও, 5 দিয়ে এটাকে কাটলে কত হবে, 4 5 20, 5 8 40, 80 হয়ে যাচ্ছে, 3 8 24, 240। ঠিক আছে, তাহলে এডির মান হয়ে যাচ্ছে, মানে বিডির মান হয়ে যাচ্ছে, এডি বললাম, বিডি হচ্ছে 240, মানে এইচের মান হচ্ছে 240। এটা তাহলে 240, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট পরের প্রশ্ন দেখো, বলছে যে কোয়েশ্চেন নম্বর 19 নাম্বার বলছে যে প্রথম 77টি স্বাভাবিক সংখ্যার গড় কত। দেখো স্বাভাবিক সংখ্যাগুলোর গড় সমষ্টির সূত্র তোমাদের আগে যদি জানো যে n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে তোমাদের সমষ্টির সূত্র। আর গড়ের সূত্রে কি হয়, গড়ের সূত্রে আমরা এই n দিয়ে ভাগ করে দেবো, তাহলে n কেটে দাও, কি হচ্ছে n প্লাস 1/2 হয়ে যাচ্ছে। n এর মান কত, 77, তাহলে 77 যোগ 1/2 মানে 78/2, তাহলে কত হবে, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 39 হয়ে যাবে। ঠিক আছে, 19-এর 39 হয়ে যাবে। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে 20টা। আচ্ছা, তোমাদের ক্লাস 9-এর ক্লাস আজকে ক্লাস করাতে পারলাম না, অনেক টায়ার্ড ছিলাম, বুঝলে তো। কালকে সারাদিন প্রচুর খাটনি করেছি, রাতে অনেক রাত জাগা হয়ে গেছে, মানে একটু এই কয়েকদিন তোমরা বুঝতেই পেরেছো যে সব পিপিটি রেডি করা, সব ভিডিও করা, অনেকটা চাপ হয়ে গেছিলো। যাই হোক, কালকে থেকে আমি চেষ্টা করব তোমাদের ক্লাস 9-এর ভিডিও নিয়ে আসার। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার, হ্যালো, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 20 নাম্বার প্রশ্ন দেখো, বলছে কোনো দ্রব্যের মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 57 টাকা 20 পয়সা আর কি হয়ে গেল, তাহলে মূল্যের শতকরা বৃদ্ধি কত। দেখো শতকরা বৃদ্ধি মানে হলো কত বৃদ্ধি পেয়েছে সেটা করব, 50 থেকে 57 টাকা 20 পয়সা মানে 7 টাকা 20 পয়সা আমাদের বেড়ে গেল, বাই প্রাথমিক যে মূল্যটা সেটা কত, 50 টাকা। ঠিক আছে, ইন্টু 100, সিম্পল হিসাব, এটা কিন্তু সহজ ছিল। 2 50 দুগুণে 100, তার মানে 7 দুগুণে 14 টাকা 40 পয়সা, মানে 14.4%, অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটুকুনি তো রয়েছে তোমাদের, এই হলো 20টা প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার মিলিয়ে নাও। দেখো যেটা হয়েছে তোমাদের, কি বলে, তোমরা কেমন পারফরমেন্স করেছো অবশ্যই তোমরা অনেকে কমেন্ট করেছো, কারণ অনেকেরই ভালো হয়েছে, শুনে খুবই খুশি হয়েছি। আবার অনেকে হয়তো বলছো যে তাদের হয়তো ম্যাথ পোর্শনে কিছুটা উইক হয়েছে, কিছুটা খারাপ হয়েছে। তো যাই হোক না কেন, মোটামুটি তোমরা যে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছো, এটাই সবথেকে বড় ব্যাপার। ঠিক আছে, তোমরা যে এই যে এত সুন্দর একটা পরীক্ষায় অংশগ্রহণ করছো, প্র্যাকটিস করছো, চেষ্টা করছো, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর ক্লাস 9-এও তোমরা যত স্কলারশিপের এক্সাম পাবে তোমরা অবশ্যই দাও, আমি তোমাদের সাপোর্ট করব, আমি সবসময় তোমাদের সাথে আছি। ঠিক আছে, তোমাদের সাপোর্ট করব, তোমাদের ক্লাস করাবো, তোমরা বলবে আমাকে। ঠিক আছে, তো এরকম ভালো ভালো এক্সামগুলো দাও, ইন ফিউচার তোমাদের চাকরি বাকরির ক্ষেত্রে এগুলো খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, আর ক্লাস 9-এর তোমাদের যে ফিজিক্যাল সায়েন্স বলছিলাম, আমি অবশ্যই কালকে চেষ্টা করব, ঠিক আছে, ভিডিও আনার। চলো আজকের জন্য এখানেই থাকুক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সবাই ডিসেম্বর মাস একটু পিকনিক টিকনিক করে নাও। ঠিক আছে, চলো, গুড বাই।